আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। দীর্ঘ জার্নিতে আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা এখন পড়াচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যাদের এখনও কোথাও চান্স হয়নি বা লাস্ট অপশন হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে। আমি বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো একটা ভালো সাবজেক্টে, সেটা যেন অবশ্যই হয় ভালো সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট। কারণ এখানে যারা ফার্স্ট টাইমার আছে, অর্থাৎ একবার এইচএসসি 25 আছো, এখানে ভর্তি হয়ে থাকতে পারো, বাট তুমি অবশ্যই সেকেন্ড টাইম ট্রাই করবা। অবশ্যই করতে হবে, অবশ্যই ট্রাই করবা। কারণ জীবনে এগিয়ে যাওয়ার জন্য, নিজের ভালো আইডেন্টিটির জন্য, ভালো একটা ইউনিভার্সিটি মুখে বলার জন্য 1 বছর অপেক্ষা করতে হলেও কোনো সমস্যা নেই। আমার জীবনে বহু স্টুডেন্ট দেখেছি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিভিন্ন কারণে, অজুহাতে 1 বছর 2 বছর ড্রপ দিয়ে দিয়েছে। আমার বহু ফ্রেন্ডদেরকে দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, টাকার অভাবে হোক অথবা আড্ডায় পড়ে হোক, 2টা 3টা সেমিস্টার ড্রপ দিয়ে দিয়েছে। অর্থাৎ যেখানে 4 বছরে অনার্স হওয়ার কথা সেখানে 6 বছরে বেরিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি গিয়ে দেখো, অহরহ এরকম ঘটনা ঘটছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কোনোভাবে এইরকম কিছু ভাবা যাবে না যে আমি পিছিয়ে আছি, এই হয়েছে সেই হয়েছে। সুযোগ যাদের আছে অবশ্যই কাজে লাগাতে হবে। আর যাদের আর কোনো সুযোগ নেই তাদের উদ্দেশ্যে আমি বলবো, তুমি যারা সেকেন্ড টাইমার, অলরেডি আর কোনো অপশন নেই, তোমাকে আমি বলবো তুমি ন্যাশনালে অবশ্যই পছন্দ মতো একটা সাবজেক্টে ভর্তি হবা, যেই সাবজেক্টগুলোর ফিউচার আছে। সে ফর এক্সাম্পল, তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, তুমি বাংলায় পড়বা, ইংরেজিতে পড়বা, ঠিক আছে, ইকোনমিক্সে পড়বা, এই টাইপের সাবজেক্ট। যেই সব জায়গায় তো সব সাবজেক্ট সব ইউনিভার্সিটির জন্য, ঢাকা রিলেটেড যে জায়গা কলেজগুলো আছে ওগুলো, এবং তোমার এলাকায় যেটা ভালো ভালো কলেজ আছে সেগুলো তো তোমার, ওই কলেজে যেই সাবজেক্ট অ্যাভেলেবেল আছে ওইটার বেস্টটা পড়বা। তুমি কমার্সের স্টুডেন্ট হলে সব সাবজেক্টই তো মোটামুটি ভালো, সায়েন্সের স্টুডেন্ট ভিন্ন কথা, বাট অ্যাভারেজ সবাইকে বলছি তোমরা অবশ্যই কি করবা, অবশ্যই তোমার যদি অপশন থাকে আগামী বছর সেকেন্ড টাইম দেওয়ার, কারোর সাথে পরামর্শ ছাড়াই তুমি তোমার বেস্ট আউটপুটটা দিবা। কারোর সাথে পরামর্শ ছাড়াই তুমি আবার কি করবা, সেকেন্ড টাইম ট্রাই করবা। মনে রাখবা, এই যুদ্ধটা তোমার নিজের সাথে করবা, এই যুদ্ধটা তোমার ক্যারিয়ারের জন্য করবা। আর যদি কোনোই অপশন না থাকে তাহলে কোথায় ভর্তি হবা, ন্যাশনালে ভালো সাবজেক্টে ভর্তি হয়ে এখন থেকেই চাকরির জন্য প্রস্তুতি নিবা, অথবা এখন থেকেই দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যাওয়ার জন্য কি করবা, প্রস্তুতি নিবা, IELTS করবা। ঠিক আছে, বসে থাকবা না, কম্পিউটার ভালো চালাবা, ইংলিশ স্পিকিংটা তোমার কি করবা, ইজি করবা। সো তোমাকে আল্লাহ এক রাস্তায় সফল করে নাই, দ্যাট মিনস তুমি পিছিয়ে যাবা, তুমি হাল ছেড়ে দিবা না, কোনোভাবেই সম্ভব না। মনে রাখবা, যদি নিজের জীবনের জন্য এই টাইমটুকু ইনভেস্ট না করতে পারো, তাহলে সারা জীবন এমন ভাবে কাটাইতে হবে যে মানুষেরটা শুধু দেখে দেখে তুমি কাটাবা, কষ্ট পাবা। অমুকে ভালো ড্রেস পরতে পারছে, তুমি পারো না। অমুকে গাড়ি নিয়ে চলছে, তুমি পারো না। ভাই, জীবনে অনেক পিছিয়ে পড়া মানুষ, যাদের কোনো কিছুই নাই, শুধু চেষ্টার গুণে, বড় স্বপ্ন দেখার কারণে, ওই স্বপ্ন অনুযায়ী চেষ্টার কারণে আজকে তারা অনেক ভালো ভালো জায়গা আছে। হয়তো এরকমও হবে যে তুমি বাংলাদেশে চান্স পাও নাই, কিন্তু বিদেশের একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছ, যদি তুমি স্বপ্নবাজ হও, যদি তোমার ডেডিকেশন থাকে, যদি তোমার স্বপ্ন থাকে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুধু আমার একটাই মেসেজ, তুমি যদি আমার ছোট ভাই, তুমি আমার আপন ছোট ভাই, আপন ছোট বোন হতা, তাহলে আমি বলতাম এই যাত্রায় স্বপ্ন কোনোভাবেই কি করা যাবে না, দেখা বন্ধ করা যাবে না। এক জায়গায় সফল হও নাই, আরেক জায়গায় সফল হবা। স্বপ্ন দেখা নেভার এভার স্টপ করা যাবেই না। যেই স্টেজে থাকো ওই স্টেজ থেকে বেটার কিছু করতে হবে। এক জায়গায় ব্যর্থ হয়েছি, কোনো সমস্যা নাই, আরেক জায়গায় ট্রাই করবো। ওই দরজা বন্ধ, আরেকটা দরজা, তুমি ট্রাই করতে থাকো। আল্লাহ তোমাকে এমন একটা দরজা নিয়ে পৌঁছাবেন, যেই দরজার যেই সফলতা, এমন ভাবে তুমি সফল হবা, মানুষ দেখলে অবাক হয়ে যাবে। এর কারণ কি জানো? তুমি বলবা, ভাই আমি তো ব্যাক বেঞ্চার ছিলাম, আমি কিভাবে এত বড় সফলতা অর্জন করব? তোমাকে তোমার এই অব্যাহত চেষ্টার কারণে আল্লাহ তোমাকে ওই দরজা খুলে দিবেন, এবং ওই দিন তুমি এইরকম ভাববা যে এতটা তো আশা করি নাই। তো আমি আবারও বলছি, সফলতার কোনো শেষ নাই। তুমি যে কোনো জায়গায় থাকবা, ওই জায়গা থেকে করবা। তুমি এই দেশে থাকো বা বিদেশ থাকো, যেখানে চলে যাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি একজন বড় ভাই হিসেবে আপত্তি তখনই করব যখন তুমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছ। যেখানে যাও, 10টা দরজা বন্ধ হয়ে গেছে, 11তম দরজা খোলার জন্য ট্রাই করবা। এটাই লাইফ। তুমি হেরে যাওয়ার জন্য জন্ম নেও না। তুমি এত সহজে কি করবে না, হার মানবা না। হার মানার কোনো সুযোগ নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা,
যদি সেকেন্ড টাইম সুযোগ থাকে সেকেন্ড টাইম ট্রাই করবা। আর যদি এই দেশের কোনো বিশ্ববিদ্যালয় তোমাকে মেধার মূল্যায়ন না করে, তুমি বেশি বেশি ইংরেজি পড়বা, বেশি বেশি প্র্যাকটিস করবা, স্পিকিং ভালোভাবে তুমি কি রপ্ত করবা, তুমি IELTS করবা, দেশের বাইরে যাবা, ইউরোপে যাবা, আমেরিকা যাবা, অস্ট্রেলিয়া যাবা, কানাডা যাবা। দ্যাট মিনস তোমার স্বপ্ন যেন বন্ধ না হয়। আমি আবারও বলছি, বাঁচবা কয়দিন? নিজের স্বপ্ন পূরণ না করতে পারলে কিভাবে হবে? তোমার স্বপ্নের সাথে তুমি কম্প্রোমাইজ করবা না। এক দরজা বন্ধ হয়েছে, আরেকটা খুলবে ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা ক্লাসে জয়েন করেছো অন্যদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আর আরেকটা বিষয় হলো প্রত্যেকে লাইক রিয়েক্ট দিয়ে দাও যেন অন্যরা দেখতে পারে। ওকে, সবাই বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? সবাই উত্তর দাও। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা জানি স্বরধ্বনি হলো 11টি। হ্যাঁ, সরি, স্বরবর্ণ হলো কয়টি? 11টি। আর মৌলিক স্বরধ্বনি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বরধ্বনি কয়টি? 60টি। স্বরবর্ণ বললে কয়টা বলো তো? 11টা। আর মৌলিক স্বরধ্বনি অথবা স্বরধ্বনি যাই বলো কয়টা বলো? 60টি। তাহলে আজকে সঠিক উত্তর হলো 60টি। এটা তোমরা জানো, তাই না? স্বরবর্ণ মানে লিখিত রূপ, আর ধ্বনি মানে আওয়াজ। সব বর্ণের ধ্বনি নাই। সব বর্ণের কি নাই বলো? ধ্বনি নাই। কিছু কিছু বর্ণের ধ্বনি সেম, যেমন রস্বইকার, দীর্ঘইকার, এই দুইটা বর্ণ মিলে বর্ণ দুইটা, আবার ধ্বনি কয়টা? একটা। রস্বই দীর্ঘই বর্ণ কয়টা? দুইটা, ধ্বনি কয়টা? একটা। অনুরূপভাবে রস্ব দীর্ঘ বর্ণ কয়টা? দুইটা, ধ্বনি কয়টা? একটা। এভাবে কমতে কমতে মোট ধ্বনি হয়ে গেছে কয়টা? 60টা। এর মধ্যে স্বতন্ত্র স্বরধ্বনি আছে একটা, সেটা হলো এ। সেটা কি বলো? এ। বুঝতে পেরেছ? স্বতন্ত্র স্বরধ্বনি কয়টি? স্বতন্ত্র স্বরধ্বনি একটি, সেটি হলো এ। যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? সবাই, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? সবাই, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলে মুক্তাক্ষর, তাই না? আমরা যদি বলি অতি, এটা একটা মুক্তাক্ষর। আর আমি যদি বলি সজীব, 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 এখানে দুইটা অক্ষর, এটা মুক্ত, এটা বদ্ধ। হ্যাঁ, স্টপ, যে বর্ণের শেষে ব্যঞ্জন বর্ণ থাকে সেটা হলো বদ্ধাক্ষর, আর যেটার শেষে স্বরবর্ণ উচ্চারিত হয় সেটাকে আমরা কি বলবো? মুক্তাক্ষর। যেমন আমরা যদি অতি, আমরা যদি বলি চলি, চলি, এই শব্দের শেষে স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে, স্বরবর্ণ উচ্চারিত হলে তাকে বলে মুক্তাক্ষর। শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে মুক্তাক্ষর, আর ব্যঞ্জন বর্ণ থাকলে বদ্ধাক্ষর। ব্যঞ্জন বর্ণ থাকলে কি? বদ্ধাক্ষর। যেমন আমরা যদি বলি জীব, জীব, এইটা শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় না, দ্যাটস সো এটাকে আমরা কি বলবো? বদ্ধাক্ষর বলবো। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো আমরা জানি? আচ্ছা দেখি, তোমরা উত্তর দাও, তারপর বলছি। না, অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? আমরা জানি আমাদের বর্গ আছে কয়টি? 5টি। বর্গ আছে 5টি। প্রত্যেক বর্গের প্রথম দুইটা বর্ণ ক, খ, গ, ঘ, আর একটা হলো উ। প্রত্যেক বর্গের প্রথম দুইটা বর্ণ হলো অঘোষ। প্রত্যেক বর্গের প্রথম দুইটা বর্ণ অঘোষ, পরের তিনটা হলো কি? ঘোষ। প্রত্যেক বর্গের প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ। হ্যাঁ, এবং এর ভেতরে আছে জোড়া আছে। এর ভেতরে আবার কি আছে বলতো? জোড়া। যেমন ক খ মিলে একটা জোড়া, গ ঘ মিলে একটা জোড়া। সব সময় মনে রাখবা এই জোড়ার, আমরা যদি এখানে লক্ষ্য করো, জোড়ার প্রথমটা হলো অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। তাহলে জোড়া আছে, ক খ একটা জোড়া, চ ছ একটা জোড়া, ট ঠ একটা জোড়া, গ ঘ একটা জোড়া। এখন আমরা যদি বলি চ ছ বর্গীয় জ ঝ ইয়, হ্যাঁ, তাহলে লক্ষ্য করো এই যে প্রথম ওকে, লক্ষ্য করো, তাহলে এই প্রথম দুইটা হলো অঘোষ। প্রথম দুইটা হলো কি? অঘোষ।
পরের তিনটা কি বলো? ঘোষ। প্রথম দুইটা হলো অঘোষ, পরের তিনটা হলো কি? আচ্ছা, অক্ষরের শেষে। এবার আসো, কাজ হো গয়া। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ও ওকে, তাহলে এবার আসো, আমরা কি বললাম? অঘোষ। তাহলে আমরা যদি বলি ক, আরেকটা হলো খ, গ, ঘ, উ। হ্যাঁ, তাহলে এগুলো হলো অঘোষ, এগুলো হলো ঘোষ। তাহলে অঘোষের মধ্যে আবার জোড়ার প্রথমটা অল্পপ্রাণ, পরেরটা মহাপ্রাণ। অল্পপ্রাণ মহাপ্রাণ, এটা হলো অল্পপ্রাণ। তাহলে অঘোষ বলছে, দ্যাট মিনস প্রথম দুইটা থেকে চিন্তা করছে। প্রথম দুইটা চ ছ, তাই না? ট ঠ, ত থ, তারপরে প ফ, প ফ। হ্যাঁ, লক্ষ্য করো, তাহলে এই প্রথমটা হইলো অল্প প্রাণ আর এগুলো সব মহাপ্রাণ। তাহলে অঘোষ যেহেতু চাইছে, প্রথম দুইটা অঘোষ, তাহলে এর ভিতরে অঘোষ এবং কি প্রাণ চাইছে? মহাপ্রাণ। তাহলে পরের গুলো, তাহলে প্রথম দুইটার মধ্যে কোনটা আছে? প্রথম দুইটার মধ্যে আছে কোনটা বলো তো? এখানে কত? ঘোষ। ক কি বলো? অঘোষ এবং অল্প প্রাণ। অল্প প্রাণ হইলেও হবে না, মহাপ্রাণ লাগবে। তাহলে লক্ষ্য করো, মহাপ্রাণ। তাহলে খ মহাপ্রাণ, ছ মহাপ্রাণ, থ মহাপ্রাণ, ফ মহাপ্রাণ। তাহলে আজকে সঠিক উত্তর হলো খ। সঠিক উত্তর কোনটা? খ। নেক্সট, শ্মশান শব্দটির উচ্চারণ। শ্মশান শব্দটির সঠিক উচ্চারণ। সবাই যতজন উপস্থিত আছো, নিয়ারাবত 400-র কাছাকাছি, প্রত্যেকেই হাজিরা দাও। ঠিক আছে, তোমরা যে ক্লাসে এসেছো একজনও হাজিরা দেওয়া ছাড়া থাকবে না। ওকে, একজনও হাজিরা দেওয়া ছাড়া থাকবে না, প্রত্যেকেই হাজিরা দাও। হাজিরা মানে লাইক রিয়েক্ট দাও। ওকে, সবাই প্রত্যেকে হাজিরা দাও, একজনও বাদ থাকবে না। ওকে, শ্মশান। আমরা জানি যে কোনো স উচ্চারণে কি হয়? তালব্য হয়। আর শব্দের প্রথমে মফলা থাকলে কখনো উচ্চারিত হয় না, কিন্তু মফলা ফেলে দিলে উপরে একটা চন্দ্রবিন্দু দিতে হয়, কারণ মফলা হলো নাসিক, ম হলো নাসিক্য বর্ণ। শব্দের শুরুতে ম উচ্চারিত হয় না, মফলা উচ্চারিত হয় না। নাসিক্য ধ্বনি হিসেবে তার জন্য কি দিতে হয়? চন্দ্রবিন্দু দিতে হয়। তাহলে স, সা, দন্তন্য, এর নিচে অবশ্যই হসন্ত হবে। স শান, স শান। তাহলে কোনটা উত্তর হবে? শ্মশান। কোনটা উত্তর হবে বলো? শ্মশান কোনটা উত্তর হবে? ইয়াস, তাহলে অবশ্যই কোনটা উত্তর হবে? অবশ্যই হবে গ উত্তর হবে, গ। আশা করি বুঝতে পারছো। ওকে, নিচের যে শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়, 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 দেখি পারো কিনা? নিচে যে শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়, নিচের যে শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়। লক্ষ্য করো, দুই একজন আছো ভাইয়া, যখন মোটিভেট করা ট্রাই করি, মানে ভাবখানা এমন থাকে যে তাদের আর এগুলো ভাল লাগে না। এক দুইজন স্পেশাল তোমাদের উদ্দেশ্যে বলছি, ভাই তোমার মধ্যে যদি মোটিভেশন না থাকে, স্বপ্ন না থাকে, কি করবা? ভিক্ষা করতে হবে। মোটিভেশন আছে বলেই একটার পর একটা অঘটন ঘটার পরে, জীবনে বহুবার পড়ে যাওয়ার পরে মোটিভেশন আছে বলেই ঢাকা শহরে খালি হাতে এসেছি, এবং বাড়ি গাড়ি একাধিক অনেক কিছু আছে। শুধু মানে চেষ্টার করে, মানে বারবার পড়ে গিয়েছি, ওই পড়ে যাওয়ার পর আবার স্বপ্ন দেখেছি, না আমার হইতে হবে, আমার লাগবে, এটা আমার করতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে। রাস্তা একটা বন্ধ হয়েছে, আরেকটা দিয়ে ট্রাই করেছি। সো যে দুই একজন একটু পাকনামি করো, তোমাদের মতো অনেক বাল পাকনা জীবনে অনেক দেখে আসছি। সরি টু সে, আমি এই ভাষায় কথা বলি না। এক দুইজন মাঝে মাঝে কমেন্ট করো, মানে মানে ওগুলো নেওয়া যায় না। আরে ভাই, তুমি ভিক্ষা করবা, তুমি রিক্সা চালাইবা। বাংলাদেশে এখন সবচেয়ে সহজ ইনকাম করার রাস্তা হলো একটা অটো নিবা, টাকা লাগবে না, ওই যে ওই দোকান থেকে নিবা, কি করবা? ওরা ওই যে সুদে দেয়, একটা অটো দিবা, প্রতিদিন চালাইবা, বিকাল হইলে 1000, বিকাল হইলে 500। সো তোমার জন্য ওই রাস্তা খোলা আছে। আমার অন্য স্টুডেন্টকে তুমি ডিমোটিভেট করবা না। বহু স্টুডেন্ট, আমি এই জীবনে হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি যারা বলছে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটি স্বপ্ন দেখতাম না, বাট আপনাদের মোটিভেশনের কারণে বারবার হাল ছেড়ে দিয়ে তারপর আসছি। সো তোমাদের এরকম হবে যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েও আমাদের কথার কারণে তুমি এখন থেকে IELTS করবা, বিদেশ চলে যাবা। তো সমস্যা কোথায় ভাইয়া? একটা ট্র্যাকে থাকতে হবে। হাল ছেড়ে দিলে তুমি কালকে থেকে ওয়ার্কার, কর্মচারী হয়ে যাবা। বাট যদি স্টুডেন্টশিপটা ধরে রাখতে পারো, তাহলে জীবনে বড় হওয়ার একটা লাইন থাকবে ইনশাল্লাহ।
ওকে, নিচের কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য হয়? লক্ষণ, বলো ক্ষীয়ের ভিতরে কি আছে? ক্ষীয়ের ভিতরে ক যোগ মূর্ধন্য স আছে, দ্যাট মিন্স এটা মূর্ধন্য স এর পরে মূর্ধন্য, এটা নিয়মে পড়েছে। রেপের পরে প, তারপরে মূর্ধন্য, এটা নিয়মে পড়েছে। মূর্ধন্য স এর পরে মূর্ধন্য, এই তিনটা হলো নিয়মে পড়েছে। এই তিনটা কিসের মধ্যে পড়েছে? নিয়মে পড়েছে। ওকে, বহুবার পড়াইছি। আর এটা হলো স্বভাবতই মূর্ধন্য। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি। ওকে, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট। কোনটি অপিনিহিতির উদাহরণ? কোনটি অপিনিহিতির উদাহরণ দেখি, পারো কিনা? কোনটি অপিনিহিতির উদাহরণ? কোনটি অপিনিহিতির উদাহরণ? অপিনিহিতি হলো দুইটা বর্ণ নিয়ে কাজ করে, রস্বই অথবা রস্য। পরে থাকবে, পরেরটা আগে আসবে, পরেরটা কি আগে আসবে। যেমন আজি জয়ের পরে আছে, এটা কি হবে? আইজ, জয়ের আগে চলে আসছে, পরের ই আগে আসছে। এই রস্বইটা জয়ের পরে উচ্চারণ করো, আজ ই, এবার আইজ জয়ের আগে চলে আসছে। ওকে, তারপরে লক্ষ্য করো, এটা কি হয়েছে? এটা হয়েছে এরকম যে স্কুল থেকে স্কুল, স্কুল থেকে স্কুল, এটা হলো আদি স্বরাগমের উদাহরণ। এভাবে আসবে আদি স্বরাগম। এখন বলবো ভাই আপনি বুঝছেন কিভাবে? ওই যে প্র্যাকটিস করেছি, আদি স্বরাগম। এটা কিসের উদাহরণ? আদি স্বরাগমের উদাহরণ। ওকে, আজি থেকে আইজ, এটা হলো আজি থেকে আইজ, এটা হলো অপিনিহিতি। এটা কি? অপিনিহিতি। এটা হলো গ্লাস, গ্লাস থেকে গ্লাস, গ্লাস থেকে গ্লাস। লক্ষ্য করো, গ্লাস, গ ল আকার দন্তস্ব, এখানে উচ্চারণ হয়েছে এরকম গ ল আকার দন্তস্ব, কিন্তু এখানে অতিরিক্ত একটা একার চলে আসছে, গয়ের আগে দেখা যাচ্ছে, কিন্তু এটার অবস্থান গয়ের আগে না। এই গয়ে কারে গে, এটা বলাতে উচ্চারণ করে, এটা কি গয়ের আগে এ? যদি আগে হয় তাহলে কেন বলো না এ গ এগ, এ গ এগ? না, যে কোনো ব্যঞ্জনের সাথে স্বরচিহ্ন সবসময় পরে থাকবে। তাহলে এটা হলো গ্লাস থেকে গেলাস, গ ল আকার দন্তস্ব, গ ল আকার দন্তস্ব ছিল, অতিরিক্ত একটা এ আসছে, কোথায়? গয়ের আগে না। আগে থাকলে এর অবস্থান গয়ের পরে, এটার নাম মধ্য স্বরাগম, এটার নাম মধ্য স্বরাগম। ধপ, ধপ থেকে ধপাধপ, ধপ ধপ, ধপ ধপ, ধপাধপ, মাঝখানে একটা আকার আসছে। একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি আ আসলে তাকে বলে অসমীকরণ। তাকে কি বলে? অসমীকরণ। তাহলে আজকের সঠিক উত্তর কি বলতো? আইজ, আজি থেকে আইজ, আজি থেকে কি? আইজ। নেক্সট, ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ষড়ঋতু শব্দের সজীব আশ্চর্য, তুই ওকে দিনে দুপুরে নেশা করছিস নাকি? নেশা করবি কি, তুই তো এখনো চান্স পাও না। নেশা করলেও বাংলা খাইতে হবে, কেরু খাইতে হবে, তোমার ফরেন খাইতে পারবা না, ঠিক আছে? এবার আসো, দুনিয়ার যত ফালতু কথাবার্তা কই থেকে মাথায় আসে, পড়াশোনায় যদি এগুলো কাজে লাগাইতে পারতি তাহলে হইতো। তোমাকে দেশি ছাড়া খাওয়া যাবে না, তোর কাছে টাকা নাই তো, বিদেশি খাইতে হলে অনেক টাকা কামাইতে হবে। হ্যাঁ, এবার আসো, ষড়ঋতু মনে রাখবা, ক খ গ, এটা বর্গের 3 নাম্বার বর্ণ, মনে রাখবা 3 নাম্বার বর্ণ ভাঙলে 1 নাম্বার হয়। তো অনুরূপ ভাবে ট ঠ ড, তাহলে 3 নাম্বার বর্ণ থাকলে ওটা ভাঙলে সন্ধি বিচ্ছেদ 1 নাম্বার হয়। এখন এই ড কয় নাম্বার বর্ণ? 3 নাম্বার। তাহলে ডয় বিন্দু, ডয়ের নিচে যখন ঢয় শূন্য র হয়ে যাবে তখন সেটা এটার মতো দেখার কারণে এটাকে আমরা ড কল্পনা করব। তাহলে ড ভাঙলে কয় নাম্বার হয়? ট হয়। তাহলে এটা ভাঙলো কি হবে? ট হবে। তাহলে ষড়ঋতু, এটারে 3 নাম্বার বর্ণ হিসেবে কল্পনা করো, ড কল্পনা করো, তাহলে এটারে ভাঙলে কি হবে? আমরা জানি 3 নাম্বার বর্ণ 1 নাম্বার হয়, 3 নাম্বার বর্ণ 1 নাম্বার হয়, বুঝছো? 3 নাম্বার বর্ণ কি 1 নাম্বার। তাহলে ষট যোগ ঋতু, ষট যোগ ঋতু, তাহলে কোনটা এটা? এটা হলো এইটা। এই হসন্তের বিষয়টা মাথায় রেখে, এটাই হসন্ত নাই, এটাই হসন্ত আছে। যদি মানে বেশি তাড়াহুড়ো করে যাও তাহলে অ্যান্সার কিন্তু এটা দিবে, তো এটা দেওয়া যাবে না, হসন্ত আলাটা দিতে হবে। ষট যোগ ঋতু, ষট যোগ ঋতু, সে ষট যোগ ঋতু। ওকে, মুসাফির তোর তো চরিত্র ভালো না রে। ওকে, এবার মুসাফির কেরু খাইতো রাজি আছে, মানে ও বিদেশে যাবেই না, ও দেশি খাবে। ওকে,
কেরু কোম্পানি অনেক লাভ করছে, আজকে মাত্র কেরু নিউজ দেখে আসছে একটু আগে 1,92,00,000 না 192 কোটি টাকা লাভ করেছে, চিনি বিক্রি করে লাভ করে না এই জন্য। ওকে, নিচের কোনটি যোগরূঢ় শব্দ? নিচের কোনটি কি শব্দ? যোগরূঢ় শব্দ। দেখি তানজিল কায়েম কয়েকটা এমসিকিউ দেখেছি, ডাবল উত্তর, তাহলে যেটা আগে আছে সেটা দিও, ঠিক আছে? ওকে, নিচের কোনটি যোগরূঢ় শব্দ? মনে রাখবা, যোগরূঢ় আমরা জানি অর্থগত শব্দ 3 প্রকার, তাই না? একটা কি বলতো? যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। যোগরূঢ় যখন আসবে মাথায় বুঝবা যে সমাসবদ্ধ শব্দ। কি সমাসবদ্ধ? তাইলে কিচ্ছা খতম। সমাসবদ্ধ গুলো যোগরূঢ় শব্দ। তাহলে দৌহিত্র, এটা হলো দুহিতা যোগ স্ন, দুহিতা যোগ স্ন, এটা কি? এটা হলো যৌগিক শব্দ, এটা যৌগিক, এটা হলো যৌগিক শব্দ। হ্যাঁ, দুইটা মানে কন্যা, দৌহিত্র মানে কন্যার ছেলে, কাছাকাছি আছে। বাস যোগী, বাস কোথায়? বাস যোগ ই, কি হইল? বাঁশি। বাস যোগী বাঁশি। তাহলে বাঁশ আর বাঁশি এক না, বাঁশি হইলো যেটা বাজায়, আর বাঁশ তো যেটা বাঁশ মুড়াতে থাকে, একজন আরেকজনের দেয়। যাই হোক, এটা হলো গাছ আর এটা হলো বাদ্যযন্ত্র, অর্থগতভাবে মিল নেই, এই জন্য এটার নাম রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি, রূঢ় অথবা রূঢ়ি শব্দ। হ্যাঁ, আর এটা হলো তেল, তিল যোগ স্ন, তেল, তিল যোগ স্ন মিলে কি হয়? তেল, তৈল। হ্যাঁ, তিল হলো একটা শস্য দানা, তৈল হলো তৈল, তেল জাতীয় জিনিস। তাহলে মূল এটা দানা আর এটা হলো তেল, তাহলে মিল নাই, ভিন্ন, এই জন্য এটারে বলে রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় অথবা রূঢ়ি শব্দ। আর এটা মুখস্থ রাখবে, এটাও রূঢ় বা রূঢ়ির মতো দেখা যায়, বাট এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো যৌগিক শব্দ দিবা, মূল শব্দের সাথে নতুন শব্দের কিছুটা মিল থাকবে। আর তুরঙ্গম, এটা হলো আজকের উত্তর, লিখবা তরা গমন করে যে, তরা গমন করে যে, গমন করে যে। তাহলে অনেক কিছুই, তরা মানে দ্রুত, তরা মানে কি? দ্রুত, দ্রুত গমন করে, কিন্তু তুরঙ্গ বলতে আমরা ঘোড়া বুঝি। তাহলে এটার সমাধান হলো সমাসবদ্ধ যে শব্দ একাধিক অর্থ বাদ দিয়ে নির্দিষ্ট কোন অর্থে ব্যবহার হয় তাকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। আরো সহজভাবে বলি, যোগরূঢ় মানে সমাসবদ্ধ, যোগরূঢ় মানে সমাসবদ্ধ। তাহলে মনে রাখবা, চলন্ত ট্রেন থেকে লাভ দিও না। ওয়াও, বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? দেখি পারো কিনা। তানজিল কাইয়ুম, আশিকুর রহমান, তুই তো বাঁশ মুড়ে থেকে বাঁশের বর্ণনা দিছে, তো ছবিটা তো আমার আম্মা যেভাবে আমার সাথে ভিডিও কলে কথা বলে ওই স্টাইলে তোর ছবিটা দেওয়া আছে। বাঁশখালী আম, ওকে, এবার কি যেন বললাম? ওকে, তাহলে চলন্ত ট্রেন থেকে, এটা হলো অবস্থাবাচক। ট্রেন এখন কি অবস্থায় আছে? চলে, চলে। তোর জীবন কেমন? কোন রকম চলে, মানে চলা অবস্থায়। ছেলে কেমন? রোগাগ্রস্ত। ছেলে কেমন? কানা। এটা হলো তার অবস্থা। মাছ কেমন? তাজা। তো এটা একটা অবস্থাবাচক বিশেষ্য, এটা একটা কি বাচক বিশেষ্য? অবস্থাবাচক বিশেষ্য। ওকে, সাধু চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়? সাধু চলিত ভাষা কোথায় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? মনে রাখবা, সাধু চলিতের কোন পদের বেশি পরিলক্ষিত হয়? পার্থক্য, সাধু চলিতের পার্থক্য দুই জায়গায়। একটা হলো কি? ক্রিয়াপদ ও সর্বনাম পদ, ক্রিয়াপদ ও সর্বনাম পদ। মনে রাখবা, বড় ক্রিয়া সাধু, ছোট ক্রিয়া চলিত। বড় ক্রিয়া সাধু, হ্যাঁ, ছোট ক্রিয়া চলিত। ছোট ক্রিয়া চলিত মানে ক্রিয়ার পূর্ণাঙ্গ রূপ সাধু, ছোট ক্রিয়া চলিত মানে ছোটর সংক্ষিপ্ত রূপ চলিত। হ্যাঁ, যেমন করিয়া থেকে করে, করিয়া থেকে করে, দেখিয়া থেকে দেখে, হ্যাঁ, দেখিয়া থেকে দেখে। বড় ক্রিয়া সাধু, ছোট ক্রিয়া চলিত। আর সর্বনাম, বড় সর্বনাম সাধু, ছোট সর্বনাম চলিত। যেমন তাহার থেকে তার, বড় সর্বনাম সাধু, ছোট সর্বনাম চলিত।
তাহলে সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায়, সেটা হলো সাধু আর চলিত ভাষার মূল পার্থক্য দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে। ক্রিয়া ও সর্বনাম পদে, বুঝতে পেরেছ? ক্রিয়াপদ ছোট ক্রিয়া সাধু, বড় ক্রিয়া চলিত। ছোট সর্বনাম সাধু, বড় সর্বনাম চলিত। লাবিবা, লাবিবা অনেক দুষ্ট তুমি। ওকে, এ এক বিরাট সত্য। এই বাক্যে সত্য কোন পদ? এ এক বিরাট সত্য। এক বিরাট সত্য, এক বিরাট সত্য। আমরা যদি এরকম বলতাম সদা সত্য কথা বলবে, সদা কি বলবে? সত্য কথা বলবে। লক্ষ্য করে এই সত্য কাকে মডিফাই করছে? কথাকে। এই সত্য হলো বিশেষণ, এই সত্য কি? বিশেষণ। একই শব্দ বিশেষ্য হিসেবে বসতে পারে, বিশেষণ হিসেবে বসতে পারে। বাট এক বিরাট সত্য, এটা একটা নাম, এটা কাউকে মডিফাই করে না, এই জন্য এটা বিশেষ্য। এই জন্য এটা কি? বিশেষ্য। ওকে, তো এই জন্য এটা কি? বিশেষ্য। তাহলে সদা সত্য, এক বিরাট সত্য, এটা হলো বিশেষ্য। আর সদা সত্য কথা বলবে, যদি কোনো শব্দ অন্য শব্দকে মডিফাই করে তাহলে বিশেষণ, আর মডিফাই না করে যদি বাক্যে কোনো নাম হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, অথবা শুধুই অবজেক্ট হিসেবে বসে, তখন সেটা বিশেষ্য। উপাচার্য শব্দটি কোন উপসর্গ দিয়ে গঠিত? উপাচার্য শব্দটি কোন উপসর্গ? উপাচার্য শব্দের কোন উপসর্গ? দেখি পারো কিনা। এই 450 সবাই যারা লাইক দাও নাই, হাজিরা দাও নাই, সবাই দাও। তোমরা ক্লাস করো, তোমরা হাজিরা দিলে অন্যরা ক্লাসেটা ভালো দেখতে পায়। আমাদের পেজটা ইদানিং কি রিচ কমে গেল না? ঠিক আছে। ওকে, উপাচার্য শব্দটি প্রপরা পরিপ্রতি অনু অধি অপি অতি আশুবিনী অপ উপ সমঅধি, অপ উপ সমঅধি, তাই না? তাহলে উপ এমনিতে একটা সংস্কৃত উপসর্গ। হ্যাঁ, উপযোগ, উপযোগ আচার্য, উপাচার্য, এটার বেশ বাক্য, এটা ভাঙলে এরকম হয় উপযোগ আচার্য, আচার্য আচার্য উভয় মিলে হয়ে গেছে উপাচার্য। এই উপ হলো একটা সংস্কৃত উপসর্গ। আর অঘা অজ অনা আ আর আবানুনা ইতিত এগুলো হলো বাংলা উপসর্গ। এগুলো কি উপসর্গ বলো? বাংলা উপসর্গ। যে এই ক্লাস সব গ্রুপের জন্য, বাংলা সব গ্রুপের জন্য। ওকে, নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? তদ্ধিতান্ত শব্দের উদাহরণ। তদ্ধিতান্ত শব্দ মানে মূল কথা হলো তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তদ্ধিত প্রত্যয়। তদ্ধিতান্ত মানে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ কোনটি? সব সময় মনে রাখবা, কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় মানে হলো ক্রিয়া বুঝাবে, ক্রিয়া বুঝাবে। হ্যাঁ, ক্রিয়া বুঝাবে। আর তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় মানে হলো, প্রত্যয় মানে হলো নাম বুঝাবে। কি বোঝাবে? নাম। উত্তর বলে দিচ্ছি, কৃত প্রত্যয় মানে ক্রিয়া বুঝাবে, তদ্ধিত প্রত্যয় মানে নাম বোঝাবে। ওকে, কোনটা উত্তর? ইয়াস। তাইলে খেলনা এর মূল শব্দ হলো খেল, এটা হলো ধাতু নানি কৃত প্রত্যয়। গমন এর মূল শব্দ গম, এটা ধাতু সংস্কৃত। পড়া এর মূল শব্দ ধাতু পড়, তাহলে গমন ক্রিয়াজাত কৃদন্ত পদ, পড়া কৃদন্ত পদ। তাহলে খেলনা কৃদন্ত পদ, গমন কৃদন্ত পদ, পড়া কৃদন্ত পদ। কিন্তু নাগর, নগর, নাগর, হ্যাঁ, তাহলে নাগর এটা একটা নাম শব্দ, এটা একটা কি নাম। নাম যেটা হয় সেটা আমরা কি বলবো বলো? সেটাকে আমরা তদ্ধিতান্ত পদ বলবো, যেটা নাম পদ। কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ? নিপাতনে সিদ্ধ কোনটি? নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ। এই তোরা দুই একজন কি শুরু করছিস? তোরা তো জীবনের শেষ পর্যায়ে এসে তোদের মনে ধান্দা অন্যটা ঢুকছে, যে প্রেম করার একটা কোন রকম পায়তারা চলতেছে কয়েকটার। এই সাবধান, এদের সাথে কোনোভাবেই প্রেম করা যাবে না। যাদের কিছুই না এদের সাথে কোনোভাবেই প্রেম টেম চলবে না, ঠিক আছে? এই যারা এখন এই লাইনে আছে এরা যদি কোথাও চান্স না পায়, জীবন থেকে স্বপ্ন যদি হারিয়ে যায়, দারোয়ান হবে, নাহলে বিভিন্ন জায়গায় সমস্যা হবে। এদের সাথে সাবধান, প্রেম করা যাবে না। ওকে, কোনটি নিপাত নিষিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ? নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি, সরি, নিপাত নিষিদ্ধ কৃত প্রত্যয়, নিপাত নিষিদ্ধ তদ্ধিত প্রত্যয়। নিপাত নিষিদ্ধ কৃত প্রত্যয় 4টা, বুদ্ধি শক্তি গীতি সিদ্ধি। আর নিপাত নিষিদ্ধ তদ্ধিত প্রত্যয় পিস একটাই, মাল একটাই, সৌর। নিপাত নিষিদ্ধ তদ্ধিত প্রত্যয়, নিপাতনে
সিদ্ধ, তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, নিপাতনে সিদ্ধ, তদ্ধিত প্রত্যয়, নিপাতনে সিদ্ধ কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। নিপাতনে সিদ্ধ কি প্রত্যয় বলো? তদ্ধিত প্রত্যয়। সৌর। নয়ন শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। নেতা, নয়ন, নেত্র। নয় যদি যত শব্দ শুরু হয় ধাতু কি মনে আছে? পড়াইছিলাম ক্লাসে। তাহলে নয়ন, নেতা, নেত্র এগুলোর ধাতু হলো নি, আর অনের জন্য কি অন থাকবে, নি যোগ অন, নি যোগ অন, নি যোগ অন, নয়ন। ইয়াস, তোমরা এটা পারো। হ্যাঁ, নয়ন এটা কৃত প্রত্যয় সাধিত শব্দ, নি যোগ অন, নয়ন এটা ধাতু। হ্যাঁ, এটা কৃত প্রত্যয় সাধিত। তোমার দেখতে মনে হয় নাম, কিন্তু না, এটা কৃত প্রত্যয় সাধিত। সৈনিক শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সৈনিক, সৈনিক শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয়। এই সৈনিক আসছে কইতে? সেনা। মূল শব্দ হলো সেনা, আর ইকের জন্য স্নিক অথবা ইক, সেনা যোগ ইক, ইক না থাকলে আবার স্নিকও হইতে পারতো, ইক না থাকলে আবার স্নিক। তাহলে সেনা যোগ ইক সৈনিক, সেনা যোগ ইক সৈনিক, সৈন্য না সেনা, সেনা। তাহলে সেনা যোগ ইক সৈনিক। এই ঘটনার পরে আর এখানে থাকা চলে না। এখানে একটা পর অনুসর্গ আছে, পর একটা অনুসর্গ আছে। এটা কি বোঝায়? দীর্ঘ বিরতি অর্থে বুঝাইতে পারে, স্বল্প বিরতি অর্থে বুঝাইতে পারে। স্বল্প মানে অল্প বিরতি, এখানে স্বল্প বিরতি হওয়ার কথা ছিল, যাই হোক অপশনে যদি অল্প থাকে অল্প, স্বল্প বিরতি অর্থে বুঝাইতে পারে। তাহলে মনে রাখবা, কারো বাসায় গেছো, কেউ কিছু বলছে, বলার পর এমন কথা শোনার পর আর ভালো লাগছে না, এই মাত্র কাজটা ঘটছে। হ্যাঁ, দীর্ঘ বিরতি। আরেকটা হলো স্বাভাবিক অর্থে, যদি বলি শনির পর রবি, ধারাবাহিকতা অর্থে। শনির পর সোম, মাঝখানে গ্যাপ হয়ে গেছে, এই পর হলো দীর্ঘ বিরতি অর্থে। আর যদি বলি তোমাকে দেখার পর আর ভালো লাগছে না, এটা ইনস্ট্যান্ট রিয়াকশন, স্বল্প বিরতি, এই মাত্র ঘটছে, এই জন্য এটার নাম হলো স্বল্প বিরতি অর্থে, স্বল্প বিরতি অর্থে। ওকে, এই ঘটনার পরে আর এখানে থাকা চলে না। ওকে, মানে আর ভালো লাগছে না, এটাকে বলে স্বল্প বিরতি। ওকে, নেক্সট, এটা হলো অনুসর্গ থেকে এসেছে। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ দেখি পারো কিনা, মনে আছে কিনা? সমাসের অলুক তৎপুরুষ সমাস, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? মনে রাখবা, অলুক তৎপুরুষ, তৎপুরুষ বিভক্তি থাকে, আর অলুক মানে সমস্ত পদে থাকে না, ব্যাস বাক্যে থাকে। কিন্তু অলুক তৎপুরুষ হইতে হইলে সমস্ত পদেও বিভক্তি থাকতে হবে, ব্যাস বাক্য বিভক্তি থাকতে হবে। তাহলে এটা কোনটা হবে বলতো? সোনার তরী। সোনার তরী ব্যাস বাক্য কি? সোনার তরী। সোনার তরীর ব্যাস বাক্য কি? সোনার তরী। ওকে, কাচের গ্লাস ব্যাস বাক্য কাচের গ্লাস। কলের গান ব্যাস বাক্য কি? কলের গান। এগুলো সমস্ত পদেও বিভক্তি থাকবে, ব্যাস বাক্য থাকবে, সেম থাকবে, সমস্ত পদ ব্যাস বাক্য সেম থাকবে, সেম বিভক্তি থাকবে। ওকে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অলুক তৎপুরুষ। সুবর্ণ কোন সমাস দেখি পারো কিনা? 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 ইয়েস, এটা সঠিক উত্তর হলো সুবর্ণজার। সুবর্ণজার। তাহলে সুবর্ণজার, সুজে বর্ণ বলা যাবে না, তাহলে এটা বহুব্রীহি সমাস, এবং এটাই সঠিক। দুই এক জায়গায় দেখবা সুজে বর্ণ, সুজে বর্ণ, তাইলে আবার কি? সুজে বর্ণ, তাইলে আবার হয়ে যায় কি? কর্মধারায়। কর্মধারায় দিবা না, এটা বহুব্রীহি সমাস। সুবর্ণজার তারে বলে সুবর্ণ। ওকে, তুষার ধবল, তুষার ধবল, তুষার ধবল। তুষার মানি বরফ, ধবল মানি সাদা। তুষার মানি বরফ, ধবল মানি সাদা। তাহলে তুষারের ন্যায় ধবল, কি ধবল সেটা বলা নাই। আরো সহজ কথা হলো, তুষার হলো নাউন, তুষার হলো নাউন মানে বিশেষ্য, ধবল হলো অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ, অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ। তুষার হলো নাউন আর ধবল হলো অ্যাডজেক্টিভ। বিশেষ্যের সাথে বিশেষণের যদি তুলনা হয় তাহলে আমরা তাকে কি বলবো বলতো? ওই যে উপমান উপমিত দেখছো, বুঝা গেছো যে মালে কই থেকে আসছে। তুষার শুভ্র ছিল, শুভ্রের জায়গায় ধবল দিছে,
তাহলে বিশেষ্যের সাথে বিশেষণের তুলনা এবং সত্য ঘটনা বোঝাবে, তাইলে আমরা তাকে বলবো উপমান কর্মধারয়। তুষার ধবল, বরফ কিন্তু সব সময় ধবল হয়, সাদা হয়, তাহলে এটাকে আমরা বলবো উপমান কর্মধারয়। যেমন আমরা বলতে পারি রক্ত লাল, রক্ত লাল, রক্তের ন্যায় লাল, রক্ত নাম বিশেষ্য, লাল হলো বিশেষণ। বিশেষ্যের সাথে বিশেষণের তুলনা হইলে আমরা তাকে বলবো উপমান কর্মধারয়। আর উপমিত কর্মধারয় হলো এইরকম চন্দ্রমুখ, চন্দ্রমুখ, চন্দ্র বিশেষ্য, মুখ বিশেষ্য, মুখকে চন্দ্রের সাথে তুলনা করেছ এবং দুইটাই বিশেষ্য। বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা হইলে উপমিত কর্মধারয় এবং এটা মিথ্যা বুঝাবে। কারণ কি, লক্ষ্য করো, মুখ কখনো চন্দ্রের মতো হয় না, এটা মিথ্যা কথা, মানুষ এমনিতে তুলনা করে। বাট রক্ত লাল হয়, তুষার ধবল হয়, সত্য বুঝাইবে এবং বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা, তার নাম উপমান কর্মধারয়। আর বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা হবে এবং ঘটনাটা মিথ্যা হবে, সেটার নাম উপমিত কর্মধারয়। তাহলে আজকের সঠিক উত্তর হলো উপমান কর্মধারয়। নেক্সট, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণে অরিন্দম কি কহিলা বিষাদে? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণ অরিন্দম বিষাদের সাহিত্য করলো, কষ্টর দ্বারা বললো, বিষাদ নিয়ে বললো, দ্বারা দিয়ে, বিষাদের দ্বারা, বিষাদের দ্বারা। তাহলে দ্বারা দিয়ে বুঝাইলে সেটাকে আমরা কি বলবো? করণ কারক বলবো। বিষাদের দ্বারা, বিষাদ নিয়ে বুঝাইছে। ওকে, তাহলে এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, তাহলে বিষাদের দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক বুঝাইলে করণ কারক হবে। ওকে, তাহলে করণে সপ্তমী, কারণ শেষে এ বিভক্তি আছে, এ মানি সপ্তমী। ওকে, নেক্সট, রাজার দুয়ারে হাতি বাঁধা কোন কারকের উদাহরণ? দেখি পারো কিনা। রাজার দুয়ারে হাতি বাঁধা, ফাতেমা তো জান্নাত কি একটা কমেন্ট করছে, এটা কোনো কথা? এই পোলাপানের সাথে জীবনে প্রেম করো না। এই পোলাপান না খাওয়াইতে পারবে ভালো 5 স্টার ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে একবেলা খাওয়াইতেও পারবে না, একটা দামি গাড়িতে উঠাইতে পারবে না, তারপরে বাসা তো দূরে রাখ, তোমার নিয়ে নিয়ে এদের সাথে যদি প্রেম করো তাইলে কোথায় যায় তুমি? তোমার প্রেম করতে হবে জিয়া উদ্যানে গিয়ে, ঠিক আছে? একটার কোলে একটা শুয়ে রয়েছে। ওই দিন রমনায় গেছিলাম ভিডিও শুট করতে, আহা কি অবস্থা! তখন বুঝলাম এগুলো একটা ঠিকঠাক মতো কোচিং করে নাই, এই জন্য জায়গায় অজায়গায় এসে শুয়ে রয়েছে আরেকজনের কোলে, ঠিক আছে? তো সাবধান, এগুলো করাই যাবে না। এই যারা তোরা ছেলেরা লাইনে আছিস, তোদের ইজ্জত নষ্ট করে দিব, পড়াশোনা কর ঠিকঠাক মতো, তাহলে বিপদ আছে। আর মেয়েদেরকে বলি, এই ছেলেরা তোমাকে জীবনে দামি কিচ্ছু খাওয়াইতে পারবে না, কিছু পড়াইতে পারবে না, এদের দিকে অন্তত পক্ষে তাকাবে না। এরা সঠিক সময় সঠিক কাজ করে না। এরা তোমার সাথে এখন প্রেম করার ট্রাই করতেছে, এরা রাতে গিয়ে আবার আরেকজনের সাথে টাইম দিচ্ছে। যদি এটা না দিত, তাহলে একটা ছেলে তুলনামূলক মেয়ের চেয়ে বেশি সুযোগ সুবিধা পায়, চান্স পাইলো না কেন? এটার মধ্যে খারাপ, ওরা খারাপ। চান্স পাওয়ার আগে এদেরকে কি করবা না, কোনো সুযোগ দিবা না। ওকে, রাজার দুয়ারে হাতি বাঁধা, রাজার দুয়ারে কি বাঁধা? হাতি বাঁধা, রাজার দুয়ারে হাতি বাঁধা। ওকে, তাহলে দুয়ারে হাতি বাঁধা, কোথায় হাতি বাঁধা? দুয়ার, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থান, অধিকরণ কারক। অধিকরণ কারক এই স্থানটা হইতে পারে পুরো জায়গা জুড়ে না হইলে, নির্দিষ্ট জায়গা জুড়ে হইলে ঐক্যদেশিক, পুরো জায়গা বা মানে ঘটনাটা ঘটলে অভিব্যাপক, হ্যাঁ। আর কোন বিষয় বুঝাইলে বৈশ্বিক অধিকরণ। তাহলে দুয়ারটায়, পুরো দুয়ারে কিন্তু হাতি বাঁধা নাই, নির্দিষ্ট স্থানে আছে। নির্দিষ্ট স্থানে হইলে ওই অধিকরণ, স্থান অধিকরণের মধ্যে আছে, ঐক্যদেশিক আছে, অভিভাবক আছে, বৈষয়িক আছে। নির্দিষ্ট বিষয় বুঝাইলে বৈষয়িক। আর যদি পুরো জায়গা জুড়ে কাজটা ঘটে অথবা মানে পানি জাতীয় কোনো কিছু বোঝায়, তাহলে অভিব্যাপক। যেমন আমরা যদি বলি এইরকম যে পুকুরে পানি আছে, ওইটা অভিব্যাপক। আর পুকুরে মাছ আছে, ঐক্যদেশিক। তাহলে দুয়ারে হাতি বাঁধা পুরো জায়গা না, নির্দিষ্ট একটা স্থান, এই জন্য ঐক্যদেশিক। এই জন্য কি বলো? ঐক্যদেশিক। ওকে, বুঝছো? ওকে, সপ্তাহ কোন প্রকারের সমাস? মারিয়া নাহার মুক্তি, ভালো করে দিচ্ছি। একজন লেখছে ভালোবাসা বাড়ি ঘর মানে না, মানে ভালোবাসা তুই কি যেন ওই যে উন্মুক্ত ময়দানে নিয়ে যাবি গার্লফ্রেন্ডে না? ব্যাক কল কোথাকার, থাপ প্রায় তোরে
সপ্তাহ কোন প্রকারের শব্দ? সপ্তাহ কোন প্রকারের শব্দ? আমরা জানি অঙ্কবাচক হয়, তারপরে আমরা জানি অঙ্ক বা সংখ্যাবাচক, গণনা বা পরিমাণবাচক, আরেকটা হলো কি বাচক? ক্রমবাচক, আরেকটা তারিখবাচক। এটা হলো সংখ্যাবাচক শব্দ। তাহলে সপ্তাহ মানে অনেকগুলো এককের সমষ্টি। মনে রাখবা, এই যে এইরকম হয়, লক্ষ্য করো, আমরা যখন বলি এক, এটা লঙ্ক এক, এটা কি? গণনা বা পরিমাণ। তারপরে প্রথম, এটা হলো ক্রম, আর পহেলা, এটা হলো তারিখ। এই গণনা পরিমাণের মধ্যে আবার অনেকগুলো একক আছে। যেমন আমরা যদি বলি এইরকম যে সপ্তাহ মানে কয়দিন? 7 দিনে, হ্যাঁ। তারপরে ডজন, ঠিক আছে। তারপরে পক্ষ 15 দিন, 1 বছর। যুগ, এগুলো আবার কোথায় পড়ে? গণনা বা পরিমাণ। অনেকগুলো এককের সমষ্টি, হ্যাঁ। বহু এককের সমষ্টি বুঝাইলে গণনা বা পরিমাণ বাচক হয়, গণনা বা পরিমাণ বাচক হয়। বহু এককের সমষ্টি বুঝাইলে গণনা বা পরিমাণ বাচক। গুণবাচক বলতে কিছু নাই, গুণবাচক বলতে সংখ্যাবাচক কোনো শব্দ নাই। এক এভাবে লিখলে অঙ্ক বা সংখ্যাবাচক, অঙ্ক বা সংখ্যাবাচক, উ ও ক দিয়ে অঙ্ক লিখতে হয়, হ্যাঁ। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হলো 4 নম্বর। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? ওকে, কি লিখছে? কেডারি লিখছে? ছেলেরা ক্লাস দেখো আর মেয়েরা আমার ইনবক্সে আসো। জাহিদ, কি লুচ্চা? লুচ্চারে এ হারামজাদের ফেক আইডি, ফেক। তোরে জাহিদ, তুই যদি সঠিক হয়ে থাকিস, তোরে ঘু ভরা জুতা দিয়ে পিটাইতে হবে। যেই জুতার মধ্যে অনেকের ঘুও থাকে, ঠিক আছে, ঘু লাগা থাকে আর কি, ওইটারে বলে ঘু ভরা জুতা। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? ওকে, আর কিছু বলতে পারতেছি না, এগুলো অনলাইনে তো। ওকে, এবার আসো, কি বললাম? যাই হোক, ফান বাদ দাও, ফান বাদ দাও, সিরিয়াস হও। কি বলছি? শুদ্ধ বানান কোনটি? শিরশ্ছেদ, শিরশ্ছেদ, ঠিক আছে। দরিদ্রতা, ঠিক আছে। সমীচীন, ঠিক আছে। ওয়া গেছি। শিরশ্ছেদ বলতে কিছু নাই। দারিদ্র, এটা ঠিক আছে। সমীচীন, ভুল। হ্যাঁ, শিরশ্ছেদ এটা ভুল। দরিদ্রতা, ঠিক আছে। সমীচীন, এটা ভুল। শিরশ্ছেদ সঠিক, দরিদ্রতা সঠিক, সমীচীন ভুল। তাহলে সবগুলো সঠিক হলো ক। সবগুলো সঠিক কোনটায়? ক। ইনশাল্লাহ যারা ভালো নিয়ত করে, আল্লাহ যেন সবার নিয়ত পূরণ করে, হ্যাঁ। কোন বানানটি শুদ্ধ? দেখি, স্বায়ত্ত শাসনের কথা মনে আছে? সহযোগ আয়ত্ত যোগ শাসন, সহযোগ আয়ত্ত যোগ শাসন, সহযোগ আয়ত্ত যোগ শাসন, সহযোগ আয়ত্ত যোগ শাসন। দেখি মনে আছে কিনা স্বায়ত্ত শাসন? স্বায়ত্ত শাসনের কথা মনে আছে? সহযোগ আয়ত্ত যোগ শাসন, স্বায়ত্ত শাসনের কথা মনে আছে সবাই? সহযোগ আয়ত্ত যোগ শাসন। স্বায়ত্ত শাসনের কথা মনে আছে? আমরা এইভাবে পড়ছি, স প্লাস আয়ত্ত, সহযোগ আয়ত্ত যোগ শাসন, সহযোগ আয়ত্ত যোগ শাসন। তাহলে কোনটা সঠিক উত্তর? কোনটা? স্বায়ত্ত শাসন, সহযোগ আয়ত্ত যোগ শাসন। সঠিক উত্তর কোনটা সবাই? স্বায়ত্ত শাসন, সহযোগ আয়ত্ত যোগ শাসন। ইয়াস, ডি, স্বায়ত্ত শাসন, সহযোগ আয়ত্ত। স্বায়ত্ত শাসনে শুধু নিজ শাসন, এই জন্য নিচে বফলা, তয়ের সাথে কিছু থাকে না। শাসন তো ঠিক আছে, শাসন তো এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। তাহলে মাল তো একটাই সঠিক আছে, মাল তো একটাই সঠিক আছে। সবার উদ্দেশ্যে বলছি, সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের প্রিয় ভাই বোনেরা, তোমরা লাইফটাকে সিরিয়াসলি নাও, হ্যাঁ। তুমি হয়তো 50 থেকে 60 বছর বাঁচবে, অলরেডি 20 বছর হয়ে গেছে। এই মুহূর্তে যদি সিরিয়াস না হও, তাহলে এই তোমার আজকের আনন্দ, তোমার আজকের উদাসীনতা, তোমার আজকের মানে সিরিয়াসনেসের অভাবে তোমার ভবিষ্যতে গিয়ে তুমি ইচ্ছা এভরি সেক্টরে মানে এভরি স্টেজে ধাক্কা খাবা। বাবা মা সহযোগিতা চাইবে, দিতে পারবা না। সন্তানরা তোমাকে বলবে যে তুমি কেমন বাবা হয়েছে যে আমাকে এই জিনিসটা দিতে পারো নাই। ঠিক আছে, তুমি এখন তোমার বাবাকে যেভাবে বিভিন্ন ইস্যুর কারণে অনেক বকাঝকা দাও, বা আমার এটা দিয়ে বলা না, আমার জন্য কি রাখছো, বাপ হইয়া কি করলা। সো তোমার বাবা তোমার জন্য পারে নাই, বাট তুমি নিয়ত করো তোমার সন্তানরা যেন তোমার সাথে এরকম কথা বলতে না পারে। তুমি চাইলে তোমার বাবা মার
মানে আইডেন্টিটি চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, তোমার বাবাকে যারা মূল্যায়ন করে না একদিন তোমার কারণে মূল্যায়ন করবে। স্বপ্ন এভাবে দেখো। বিশ্বাস করো ভাই, যে কোনো স্টেজ থেকে যে কোনো জায়গা থেকে স্বপ্ন পূরণ করা যায়। আমি তো শুরুতে যারা ছিল না তাদের উদ্দেশ্যে বলছি, তুমি 10 জায়গায় তোমার দরজা বন্ধ হয়ে গেছে, তুমি ট্রাই করতে থাকো, এমন একটা দরজা আছে তোমার জন্য খুলবে, আল্লাহ খুলে দিবেন। চেষ্টা করো, বিশ্বাস করো, চেষ্টা করো। তুমি রাস্তা রাস্তায় না ঘুরে তুমি চেষ্টা করো। তুমি, আমি আবারও বলছি, তোমার যদি সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ থাকে তুমি সেকেন্ড টাইম দিবা এই জন্য যে তোমার কাছে আপাতত মনে হবে যে তুমি 1 বছর পিছিয়ে যাচ্ছ। আমি আবারও শেয়ার করি, আমার বহু বন্ধু আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মানে 4 বছরের অনার্স 5 বছর 6 বছর 7 বছরই করেছে, এখন ভালো ভালো জায়গা আছে। 1 বছর 2 বছর এগুলো কোনো বিষয় না, যদি তুমি ট্র্যাকে থাকো, যদি তুমি লাইন ঠিক থাকে। আমার বহু বন্ধু আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছে, টাকার অভাবে হোক, আড্ডাবাজির সাথে হোক, নেশাগ্রস্ত হতে হোক, পরিচিত অনেকে আছে যারা 1-2টা সেমিস্টার কি করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। অনেকে অসুস্থতার কারণে স্টপ করে দিয়েছে। সো আজকে কিন্তু তারা এগুলো মনে রাখে নাই। সো যাদের আর দেওয়ার সুযোগ নাই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা ভালো সাবজেক্টে পড়বা, তারপরে তুমি বসে থাকবা না। তোমার তুলনা হবে তোমার ওই বন্ধুর সাথে যে পাবলিকিয়ান হয়ে গেছে, তুমি দেখিয়ে দিবা যে সে পাবলিকিয়ান হয়েও যা করতে পারে নাই, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে তা করছি। এবং সত্যি কথা, অনেকে বলবো ভাই এটা তো আবেগ। না রে ভাই, আবেগ না। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সব করা যায়, বাট পরিশ্রমটা একটু বেশি করতে হয়, নিজের সাথে যুদ্ধটা একটু লং টাইম করতে হয়। সো তুমি এটা করবে। আর যদি তোমার সেকেন্ড টাইম থাকে, সুযোগ থাকে, একদম চোখ বন্ধ করে বলছি তুমি ট্রাই করো, কারণ এরকম সুযোগ আর আসবে না। তুমি সেকেন্ড টাইম ট্রাই করো। সেকেন্ড টাইমে আমাদের কাছে, আমাদের মানে বাংলাদেশের যত স্টুডেন্ট সেকেন্ড টাইম কোচিং করে, দেখবা আমাদের সেকেন্ড টাইম 2-3টা ব্যাচে মিনিমাম 5-6 হাজার স্টুডেন্ট করবে, সেকেন্ড টাইম ট্রাই করবে। সর্বনিম্ন 5 থেকে 7 হাজার স্টুডেন্ট আমাদের সাথে ট্রাই করবে। অলরেডি বহু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তোমাদের মধ্যে, তোমরা জানো ওই গ্রুপে কত স্টুডেন্ট আছে। এখনো কিন্তু আমরা ক্লাসই শুরু করি নাই, ক্লাস শুরু করবো আরো কয়েকদিন পরে। সো জাস্ট এটাই বললাম, লাইফটা নষ্ট করো না, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ কেন এত চেষ্টার পরেও তুমি আমাকে দিচ্ছ না। আল্লাহ আমি বড় হয়ে আমার বাবা মাকে সহযোগিতা করবো, আল্লাহ আমি বড় হয়ে আমি মানুষের পাশে দাঁড়াবো, আল্লাহ তুমি আমাকে দাও। 15 দিন একটু আল্লাহর কাছে চাও এবং চেষ্টা অব্যাহত রাখো, মানে স্টপ হয়ে না। তোমাকে আল্লাহ, তুমি হেরে যাওয়ার জন্য জন্ম নাও নাই, তুমি এভাবে একটা ছোট্ট জীবন, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করতে হবে। তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে ব্লেম দিবে তুমি যদি কোথাও সফল না হও। তুমি যদি এই চেষ্টা মানে কি করে রেখাও, মানে ছেড়ে দাও, চেষ্টা অব্যাহত রাখতে হবে, চেষ্টা ছাড়া যাবে না। যতদিন না পর্যন্ত সফল হবা ততদিন চেষ্টা করবে। আমি তো বললাম, হয়তো তোমাকে তোমার ভাগ্যে এই দেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই, বাট তোমরা এই যারা আছো, এই যে নেয়ার আবার 400 স্টুডেন্ট আছো, তোমাদের মধ্যে এখান থেকে 80% স্টুডেন্ট এই দেশের চেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবো অনার্স মাস্টার্স করছো, শুধু একটা গুণে, সেটা হলো IELTS এর গুণে, ইংলিশের গুণে। আর যদি এই দেশে সেকেন্ড টাইম দিয়ে ভালো কিছু করতে পারো তাহলে তো এটা সহজ। বিদেশে গিয়ে অনার্স করতে গেলে একটু লং টাইম, বিদেশে গিয়ে যদি মাস্টার্স করতে যাও তাহলে সেটা ইজি। আজকে হয়তো বা আমার কাছ থেকে এই কথাগুলো শুনতে তোমার খারাপ লাগে বা আমাকে পাত্তা দিচ্ছ না, বাট এমন একদিন আসবে তুমি টাকা দিয়ে গিয়ে এই কথাগুলো মানুষের কাছে শুনবা। তোমাকে টাকার বিনিময়ে গিয়ে কোনো সেশনে গিয়ে কথাগুলো শুনবা, তখন পাত্তা দিবা। কোনো কোচিং এ গিয়ে শুনবা, সব রাস্তা হারিয়ে ফেলে। বাট তুমি আমার কথা শোনো, গত 16 বছর পড়াচ্ছি, হাজার হাজার, আমার হাজারের বেশি স্টুডেন্ট দেশের বাইরে আছে যারা আমার সাথে কন্ট্যাক্ট রাখতেছে, যোগাযোগ রাখতেছে। ভাইয়া ওই যে বলেছিলেন হাল ছাড়বো না, হাল ছাড়ি নাই, দ্যাটস ওয়াই আজকে এখানে। আমার খুব কাছের একটা স্টুডেন্ট, জীবনে কখনো কল্পনা করতে পারি না, নেভার এবার কল্পনা করতে পারি না, ওর টাকা পয়সা ছিল না, কোনো উপায় ছিল না, এমন বাজে অবস্থা কল্পনা করা যায় না। আজ থেকে 3 থেকে 4 মাস আগে সে এখন অস্ট্রেলিয়া গিয়ে ছবি দিচ্ছে। পরে বললাম কি অবস্থা, কেমন আছো, নামটা নাই বললাম। বলে ভাইয়া অনেক ভালো আছি। বললাম কিভাবে কি করেছো, বলে আমার IELTS এর পয়েন্ট ভালো আসছে, 8 আসছে, ইউনিভার্সিটি আমাকে ওয়েভার দিয়েছে, বাকিটা ব্যাংক থেকে আমি বিভিন্ন ভাবে লোন প্রসিডিউর করে যেই ভাইয়াদের কাছে গিয়েছিলাম কোচিং করতে, তারা আমাকে সহযোগিতা করেছে। দেখো মানে টাকা পয়সা তেমন কিছু ছিল না, বাট একটা জিনিস ছিল, সেটা হলো IELTS করছে, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় না, বাট সেটা করেছে। সে এখন অস্ট্রেলিয়াতে থাকে। সো তোমার আমার চেয়ে অনেক ভালো লাইফ লিড করবে হয়তো একসময় ইনশাআল্লাহ। সো তুমি কোনোভাবে হাল ছেড়ো না। তুমি তোমার বাবা এবং তোমার মায়ের খুব আদরের সন্তান, খুব ভালোবাসার সন্তান। বাবা মারা তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করছেন, এটা তুমি যদি চোখ বন্ধ করে কল্পনা করো তখন তোমার আর ফালতু কাজ করতে ইচ্ছা হবে না। আমি বলছি না তুমি প্রেম করো না, আড্ডা দিও না, সব কিছু করবা, বাট জীবনে একটা রাস্তা ক্রিয়েট করো, যে রাস্তা অনেক বড় হওয়া যায়।
দেখো একটা রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে, কিন্তু এত বেশি পরিশ্রম করে, আমার চেয়ে বেশি পরিশ্রম করে, দিন শেষে সে সারাদিনে কয় টাকা কামায়? 1000 টাকা কামায়, 1500 টাকা কামায়, এটাই। এবং এই রিক্সাওয়ালা সঞ্চয় করার সুযোগ নেই, কারণ রাস্তাটা তার ভালো না। আমি তাকে ছোট করছি না, জাস্ট বলছি তোমার তো এখনো সুযোগ আছে। এমন একটা লাইনে যাও যে লাইনের শুরুটা অনেক ছোট বাট অনেক বড় হওয়া যায়। এমন একটা জীবনের সাথে পরিচিত হও যেখানে সিঁড়ি চাইলে অনেক উপরে উঠা যাবে, পরিশ্রম করলে দৌড়াইতে পারবা, বাট এমন জায়গায় যাওয়া যাবে না শর্টকাটে যে আর দৌড়ানোর সুযোগ নাই। মাঠ, লম্বা মাঠে তুমি দৌড়াও, ক্যারিয়ারটা বড় করার ট্রাই করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে দিবেন। আমি আবারও বলছি, তোমরা আমার খুব কাছের ছোট ভাই ছোট বোন, জীবন তোমরা বুঝো না, দেখবে এক জীবনে আইসা ভাইয়াকে বারবার হাড়ে হাড়ে মনে পড়বে যে এই লোকটা গাধার মতো বোকার মতো ক্লাস নেওয়ার পরও প্রতিদিন 10 মিনিট করে চিল্লাইছে তুমি ক্যারিয়ারে ফোকাস করো। বাট আমরা তখন শুনি নাই। তোমাদের মধ্যে অনেক কৃতজ্ঞ স্টুডেন্ট থাকবে, অনেক ভালো ফ্যামিলি থেকে অনেক স্টুডেন্ট আছে যারা ভালো করার পরে এই কথাগুলোর কারণে আমাকে প্রতিনিয়ত মেসেজ দেয় যে ভাই আপনার কথার কারণে আমি চেষ্টা করেছি, আপনার কারণে আমি সাহস দেখেছি। আমি মাত্র উসিলা, বাট আমি রিয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। পরিশ্রম করো, চেষ্টা করো, আল্লাহ তোমার জন্য রাখছে। 10টা দরজা পর্যন্ত নক দিবা। আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা অনেক চেষ্টা করি বাট সফলতার ধার প্রান্তে গিয়ে আমরা স্টপ করে দেই, আরেকটু গেলে কিন্তু সফলতা পাওয়া যাচ্ছে। সো তুমি যেই জায়গায় পড়ো না কেন, তুমি অনেক বোকা হও না কেন ভাই, তুমি তোমার জায়গায় একটা জায়গা যেই জিনিসটা ভালো পারো ওই জায়গায় সফল হওয়ার ট্রাই করো। হাল ছেড়ো না, স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না, নেভার এভার। এটা বলা যাবে না যে আমার দ্বারা হবে না। তোমার দ্বারা হবে, আজ হয় নাই কাল হবে, পরশু হবে, হতেই হবে। আমি চাই এটা। তার জন্য যে কোনো জায়গায় গিয়ে সফলতা অর্জন করা যায়। নট নেসেসারি যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, না, তোমাকে সফল হইতে হবে, সেটা হয়তো আজ বা কাল। স্বপ্ন দেখা বন্ধ করবে না, এটা আমার একটা অনুরোধ। যে স্টেজে যাও স্বপ্ন দেখা বন্ধ করবে না। বোনরা, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। তুমি ন্যাশনালে পড়ে, তোমার যদি সেকেন্ড টাইম সুযোগ না থাকে, ন্যাশনালে পড়ে তুমি কি করবা? তুমি ভালো চাকরির জন্য প্রিপারেশন নিবা। তুমি পড়াশোনা করে রাখো, এই পড়াশোনা একদিন তোমাকে কাজে লিখবে। যেদিন তোমার পাশে কেউ থাকবে না, তখন ওই পড়াশোনা তোমাকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করবে। আর কিভাবে বলবো? সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ রাখবা। দেখা হবে আবার অন্য কোনো দিন। হয়তো এই যাত্রা আজকে এসে সেন্ট্রালের জন্য যদি ক্লাস দেই তাতে দেখবা, নতুবা হয়তো এইভাবে ডিরেক্ট এই ক্লাসে তোমাদের সাথে বিদায় যারা সেকেন্ড টাইমার ছিল। ইনশাল্লাহ আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন সেকেন্ড টাইমারদেরকে কোনো না কোনো একটা বাঁচার ব্যবস্থা করে দেয়, বড় হওয়ার জন্য কোনো না কোনো একটা সুযোগ করে দেয়, তারা যেন তাদের নিজের ভালোটা বুঝে। আমি লাস্ট আল্লাহর কাছে একটাই প্রার্থনা করবো, আল্লাহ এদেরকে স্বপ্ন দেখা বন্ধ করে দিও না, এবং এরা যেন সফল হয়। আর সফল হওয়ার পরে একদিন না একদিন ইনশাআল্লাহ, অনলাইন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে সার্চ দিলে খুঁজে পেয়ে যাবা ইনশাআল্লাহ। বইলো যে ভাই আমি আজকে সফল হয়েছি। হয়তো এটা আমার তেমন কিছু না, তোমার জন্য কিছু না, হয়তো আমি মেসেজটা দেখবো 3 মাস পরে, বাট ভাল লাগে, এই জন্য স্পিড পাই, সারাদিন না খেয়েও পড়াইতে পারি। আজকেও 4টা ক্লাস নিয়েছি, বাট আমার এই স্টেজে এসে কি এখন 4টা ক্লাস নেওয়ার কোনো দরকার আছে? টাকার তো এত দরকার নাই, বাট তারপরেও নিচ্ছি। সো এইটা হলো মোটিভেশন, তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা, হাজারো স্টুডেন্টের ভালোবাসায় এখনো চাইলে 12 ঘন্টা ক্লাস নিতে পারি। সারাদিন নিজের তো বিজনেস কাজ করার সুদ পরেও আইসা এখানে দৌড়ে আইসা ক্লাস নেই। এমনও হয় যে 30 সেকেন্ড, যেমন আজকে ক্লাসে আমি দৌড়ে আসছি 30 সেকেন্ড আগে, মনে হয় 1 মিনিট 2 মিনিট লেটও হয়ে গেছে ক্লাসের ঢুকতে ঢুকতে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।